তৃণমূলের মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কমিশন, নির্বাচন কমিশন এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে। তথ্যগত অসঙ্গতি নিয়ে সুপ্রিম প্রশ্নে নির্বাচন কমিশন। ডিটেলস জানবো, শ্রাবন্তী আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কি হলো এদিন? সম্প্রতি প্রথমেই তোমাকে জানাই যে শুনানি কেন্দ্রগুলি বারবার বলা হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে কোনো রকম ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে সম্ভব নয়। তার কারণ তারা একটা আশঙ্কা করছেন যে পঞ্চায়েত অফিসে যদি এই ধরনের শুনানি হয় তাহলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা যারা অফিসার আছেন, আধিকারিকরা রয়েছেন, তারা মোটিভেটেড হতে পারেন, এই ধরনের একটা আশঙ্কা জারি করা হয়েছিল। ফলে শুনানির শুরুর দিকে কোনোভাবেই পঞ্চায়েত অফিসে এরকম শুনানি হবে না এমনটা নির্দিষ্ট করে বলা হয়েছিল। আজকে শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, যাবতীয় স্টাফেরা তৈরি থাকবেন এবং এর জেরে সেখানেও শুনানি সম্ভব হবে। অর্থাৎ প্রায় 2 থেকে 3 সপ্তাহ হিয়ারিংয়ে অতিক্রান্ত হয়ে গেছে। আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই শুনানি চলে, সেটা ব্লক বা এবার থেকে পঞ্চায়েত অফিসে সেটা করা যাবে বলে নির্দিষ্টভাবে বলা হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে ওঠে। বিভিন্ন দিক থেকে একটা প্রশ্ন তুলে আসছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা কেন গ্রহণযোগ্য করা হবে না, কারণ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বয়সের উল্লেখ থাকে। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শীর্ষ আদালতে বিষয়টি সামনে আনেন এবং সেখানে জানতে চাওয়া হয় যে এরকম কত মানুষ রয়েছেন যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই শুধুমাত্র দিতে পেরেছেন। সেই সংখ্যাটা নিয়ে আগামী সপ্তাহে যখন মামলার হিয়ারিং থাকবে সেই সময় জানানো হবে রাজ্যের তরফ থেকে যে কতজন এরকম আছেন যারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড জমা দিতে পেরেছেন তাদের এই ডকুমেন্টস হিসেবে। ফলে অ্যাডমিট কার্ড আগামী দিনে গ্রহণযোগ্য হবে কিনা সেটাও শীর্ষ আদালত দেখতে পারে। তবে আজকের নিঃসন্দেহে অনেকটা বড় বিষয় হয়ে উঠছে শুনানি, যে যাবতীয় শুনানি কেন্দ্র সেটা এবার থেকে পঞ্চায়েত অফিসেও করা সম্ভব হবে এবং সেখানে আইন শৃঙ্খলার বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। সম্প্রীতি অর্থাৎ শ্রাবন্তী আমাদের যে আপডেটটা দিল, সত্যি তো আমরা বারবার বলছিলাম যে এত সংখ্যক মানুষকে শুনানিতে ডাকা হয়েছে, হাতের সময়টা ভীষণ কম। তাহলে এই কম সময়ের মধ্যে কি শুনানি প্রক্রিয়া শেষ করা সম্ভব? তাহলে আমরা দেখতে পেলাম যে জায়গার সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। মানে আমরা বিভিন্ন বিডিও অফিসে, এসডি অফিসে শুনানি হতে দেখছিলাম, এবার কি ব্লক অফিসেও হবে, পঞ্চায়েতের অফিসেও হবে। তাহলে কি জায়গার সংখ্যা বেড়ে গেলে আরো বেশি সংখ্যক মানুষ একদিনে শুনানিতে ইনভলভ হতে পারবে? সেই বিষয়টা সুপ্রিম কোর্ট বিশেষ করে নজরে রাখলো। আরো একটা বিষয় আজ সুপ্রিম কোর্টে হয়েছে, সেগুলো আমরা দর্শকদের আপডেট দেবো। আমরা আবারও শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। তবে আমরা এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখছিলাম যে তথ্যগত অসঙ্গতি নিয়ে সুপ্রিম প্রশ্নে নির্বাচন কমিশন। বয়সের ফারাক, নামের উচ্চারণে পার্থক্যের জন্য শুনানিতে ডাকা হচ্ছে সওয়াল। তৃণমূলের আইনজীবী কপিল সিব্বলের বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক 15 বছর হলেই তবেই ডাকা হচ্ছে দাবি কমিশনের আইনজীবী। অর্থাৎ একাধিক বিষয় আজ উঠে আসে সুপ্রিম কোর্টে। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এবার কমিশনকে। তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টে। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো, ঠিক কোন পরিপ্রেক্ষিতে শ্রাবন্তী আমাদেরকে জানাবে। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এক, সামান্য নামের ভুল সেটা যদি থাকে, অথবা যিনি এই তালিকা দিচ্ছেন তার বাবার নামের সঙ্গে তার নামের একটা সামান্য ভুল রয়েছে। শুরুর দিকে তোমার মনে থাকবে হিয়ারিংয়ের ক্ষেত্রে কমিশন নির্দিষ্ট করেছিল যে এরকম হলে তারা ফোনে, ওভার দ্য ফোন বিএলওদের ক্ষেত্রে তারা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং তারা ওভার দ্য ফোন এটাকে সলিউশন যাতে হয়ে যায় সেরকম ব্যবস্থা নেবেন। কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে এরকম ছোটো ছোটো বিষয়গুলিতেও সেই সমস্ত সাধারণ মানুষকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে। এবার এই শুনানির ক্ষেত্রে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় যেরকমটা জানাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে যে এবার বিএলওদেরও নিয়োগ করা, বিএলএ যারা রয়েছেন তাদেরকেও নিয়োগ করা যেতে পারে। অর্থাৎ যারা এই বিষয়টি সামনে আনা হয় যে সকলে লেখাপড়া নাও জানতে পারেন, তিনি আসলে বুঝতে পারছেন না কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা তার কোথায় আসলে কি ইঙ্গিত করতে চাইছেন, ইআরও কি চাইছেন তার কাছ থেকে, এক্ষেত্রে তিনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। শুনানি ক্ষেত্রে সঙ্গে নিয়ে যেতে পারবেন একজন বিএলএকে, চাইলে অন্য কাউকেও নিয়ে যেতে পারেন। তিনি যদি মনে করেন তিনি কোনো আইনজীবীকে নিয়ে যাবেন, সেটাও অ্যালাউ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ শ্রাবন্তী, এই জায়গাটা আরো একবার একটু স্পষ্ট করে জানতে চাইবো। এর আগে বিএলএ শুনানিতে উপস্থিত থাকতে পারবে না বলে যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো ছিল, সেটাতেই এবার তাহলে পরিবর্তন এলো।
এলো, অর্থাৎ শুনানির সময় বিএলএ উপস্থিত থাকতে পারবে এবং সেখানে তার ভূমিকা হবে গাইডের। দেখো, এখানে সেই ব্যক্তিকে স্বাক্ষর বা থাম্বমার্ক দিতে হবে এরকমটা জানানো হয়েছে, অর্থাৎ সেই ব্যক্তি তাকে নিয়োগ করছে, এই বিএলএকে নিয়োগ করছে এমনটা জানানো হচ্ছে। আমরা শুরুতে যখন এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছিল সেই সময় আমরা দেখেছি সাধারণ মানুষকে প্রচুর জায়গায় বিএলএরা হেল্প করতে পারবেন এরকম একটা ইনস্ট্রাকশন ছিল। শীর্ষ আদালত মনে করছে যেখানে সাধারণ মানুষ বুঝতে পারছেন না, হেনস্থার হচ্ছেন, তারা বিএলএদের নিয়ে যেতে পারবেন এবং তাদের বিষয়টি সলভ করা যাবে। একই সঙ্গে বারবার যে প্রশ্নগুলো উঠছে যে খুব সাধারণ ছোট ছোট ব্যাপারে কি সত্যি হিয়ারিং এর প্রয়োজন রয়েছে, আজকের এই ব্যাপারটিতেও সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের আইনজীবীরা এবং তারপরেই এই বিএলএ নিয়োগের বিষয়টি উঠে আসে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকা আরো বেশ কিছু আপডেট আসছে আর সুপ্রিম কোর্ট থেকে আমরা সেগুলো তোমার কাছ থেকে নেব। এই মুহূর্তে তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, প্রথম থেকে আপনাদের দাবি ছিল যে শুনানির সময় বিএলএদের মানে আপনাদের বিএলএদের উপস্থিত থাকতে হবে এবং আপনারা বলেছিলেন অন্য রাজনৈতিক দলের বিএলএরাও থাকতে পারেন। অবশেষে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হলো, তবে একটা বিষয় এখানে মার্ক করে দেওয়া হয়েছে, যে বিএলএ থাকবেন তাকে অথরাইজ বা থাম মার্ক দিতে হবে, অর্থাৎ যার হয়ে ওই বিএলএ উপস্থিত থাকছেন তার তথ্যগত কোনো অসঙ্গতি বিষয় যদি থাকে তাহলে কিন্তু সেই দায়টা সেই বিএলএর উপরও যাবে। কিন্তু আপনাদের দাবিতে শিল মোহর দেওয়া হলো, আপনি কি বলবেন? গণতন্ত্রের দায় মানে জয় হলো, মানবিকতার জয় হলো। ভারতের জাতীয় নির্বাচন কমিশন যে স্বেচ্ছাচারিতা চালাচ্ছিলেন, বাংলার মানুষের উপর হেনস্থা চালাচ্ছিলেন, তার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিন যে লড়াই, সেই লড়াইয়ের জয় হিসাবে আমরা দেখছি এবং নিশ্চিতভাবে সংবিধানেরও জয়। আমরা আদালতের এই রায়কে স্বাগত জানাই। আমাদের এই লড়াই দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলে আসছিলেন। অবশেষে মাননীয় সুপ্রিম কোর্ট সেই কথাকেই মান্যতা দিলেন। এই জন্য আমরা অত্যন্ত খুশি। তবে আমাদের লড়াই জারি থাকবে সমস্ত দিক থেকে, এক আইনি দিক থেকে, রাজনৈতিকভাবে এবং সংসদীয়ভাবে সমস্ত দিক থেকেই আমাদের লড়াই জারি থাকবে। ধন্যবাদ। আমরা তন্ময় ঘোষের সঙ্গে কথা বললাম। একাধিক আপডেট এসেছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সবকিছু যদি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক কোন কোন পয়েন্ট উঠে এলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই এসআইআর সংক্রান্ত যে শুনানি ছিল সেই বিষয়গুলো নিয়ে আরো একবার শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, হিয়ারিং ইতিমধ্যে শেষ হয়েছে, শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু আজকের যে শুনানি চললো এই গোটা শুনানি প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ দিকগুলো কি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কি, আরো একবার সংক্ষেপে তোমার কাছ থেকে জানতে চাইবো। আমরা কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। তবে দেখো, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সম্প্রতি বেশ কিছু অভিযোগ বারবার উঠেছে, সেই তালিকাটা এবার প্রকাশ করতে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে, তাহলে কি একটা স্বচ্ছতা থাকবে, সেই বিষয়টা ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে। আমাদের সঙ্গে সুপ্রিম কোর্টের সামনে থেকে রয়েছে জ্যোতির্ময়। এই মুহূর্তে তুমি বেশ কিছু আপডেট দিয়েছো, শুনানি প্রক্রিয়া চলাকালীন বেশ কিছু আপডেট হয়েছে। তোমার নজরে কোন কোন পয়েন্টগুলো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ, কি কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, শুনানিতে কোন বিষয়গুলো উঠে এলো? দেখো, বারবার ধরে যে বিষয়টি আবেদন করা হচ্ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কারা রয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে। আজকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোন এলাকায় কারা রয়েছে তাদের নামের তালিকা প্রত্যেকটা তালুকাতে, ব্লক অফিসে, প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে সম্পূর্ণভাবে তালিকা করে টাঙিয়ে দিতে হবে। শহরের ক্ষেত্রে ওয়ার্ড অফিসে সেই নামের তালিকা টাঙিয়ে দিতে হবে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম রয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই তালিকা প্রত্যেকটা পঞ্চায়েত অফিস, প্রত্যেকটা ব্লক অফিস, ওয়ার্ড অফিসে সেই নামের তালিকা টাঙিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যারা শুনানিতে ডাক পাচ্ছেন তারা তাদের পক্ষ থেকে সওয়াল করার জন্য কোনো ব্যক্তিকে তারা অ্যাসাইন করতে পারেন। অর্থাৎ যদি আমাকে ডাকে, আমি যদি নিজে যেতে না পারি, আমার হয়ে সওয়াল করার জন্য আমি কোনো একজন ব্যক্তিকে নিয়োগ করতে পারবো। আর সেই ব্যক্তি প্রয়োজনে বিএলএ পর্যন্ত হতে পারেন। অর্থাৎ বিএলএদের এই শুনানি প্রক্রিয়ায় নিয়োগ করার জন্য রাজনৈতিক দলগুলি, বিশেষত
তৃণমূল কংগ্রেস বারবার ধরে তারা দাবি জানাচ্ছিল। এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি তার ডকুমেন্টস বা তার অবজেকশন জমা দেওয়ার জন্য বা তার হয়ে সওয়াল করার জন্য কোনো একজন ব্যক্তিকে নিয়োগ করতে পারে এবং প্রয়োজনে সেই ব্যক্তি বিএলএও হতে পারে এবং সেই বুথ লেভেল এজেন্ট বা তার কোনো নিকটাত্মীয় বা তার কোনো বন্ধু ব্যক্তি যাকে অ্যাপয়েন্ট করা হবে তার জন্য একটি অথরাইজেশন লেটার দিতে হবে। সেই অথরাইজেশন লেটারে স্বাক্ষর থাকতে হবে অথবা থাম্ব ইমপ্রেশন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত না বুড়ো আঙুলের ছাপ অথবা স্বাক্ষর করে তার নামে অথরাইজেশন লেটার দেওয়া হচ্ছে, সেই ব্যক্তিকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার ধরে আবেদন করা হচ্ছিল যে শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে। মোট 500টি শুনানি কেন্দ্র, কোনোভাবেই এই বিপুল সংখ্যক মানুষ যাদেরকে ডাকা হচ্ছে তাদের শুনানি করার জন্য যথেষ্ট নয় এবং সেক্ষেত্রে কমিশনের তরফে কমিশনকে আজকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে এই শুনানি কেন্দ্র স্থাপন করতে হবে। পঞ্চায়েত অফিসে শুনানি কেন্দ্র স্থাপন হবে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারকে যাবতীয় পরিকাঠামোগত সহযোগিতা করতে হবে। প্রয়োজনে আরও বেশি করে আধিকারিক নিয়োগ করতে হবে, সরকারি অফিসারদের সেক্ষেত্রে নিয়োগ করতে হবে যারা এই শুনানি প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং এক্ষেত্রে কমিশন যা যা নির্দেশিকা দিয়েছে অর্থাৎ কমিশনের যা আইনি নির্দেশিকার রূপরেখা তা যাতে প্রপারলি ইমপ্লিমেন্ট হয় সেই বিষয়টিও কিন্তু দায়িত্বের মধ্যে থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের, তাদেরও সেই বিষয়টি বুঝে নিতে হবে। এর পাশাপাশি যে দিকগুলিতে আমাদের নজর থাকছে তা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়। তার কারণ যতক্ষণ পর্যন্ত 500টা শুনানি কেন্দ্র ছিল সেই জায়গাগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাবতীয় পরিকাঠামো তৈরি ছিল, কিন্তু যখন প্রত্যেকটি পঞ্চায়েত ভবনে এই ধরনের শুনানি হবে তখন কিন্তু প্রায় সারা রাজ্যে এই শুনানি প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে বিস্তৃত হয়ে গেল বা ছড়িয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম অবনতি না হয় তা নিশ্চিত করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করতে হবে বা দায়িত্ব নিতে হবে রাজ্যের। যদি এই জায়গাটাতেই আমার একটা প্রশ্ন তোমার কাছে, শুনানিতে কি কোনো স্পেসিফিক দিন উল্লেখ করা হয়েছে? কারণ দেখো আমরা জানি যে 7ই ফেব্রুয়ারি অবধি শুনানি চলবে, আর তুমি যখন আইন শৃঙ্খলার প্রশ্ন বলছো এবং শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানোর কথা বলছো তখন আজকেই আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনানি কেন্দ্রগুলিতে রীতিমতো সংঘাতের ছবি দেখছি, অশান্তির ছবি দেখছি, যেখানে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। হ্যাঁ, এই শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে, রাজ্যের উপর নির্ভর করবে আইন শৃঙ্খলা পরিকাঠামো তৈরি করা। সেটা কত দিনের মধ্যে রেডি করতে হবে? মানে আজ বলা হলো কাল তো নয়, মানে সেরকম স্পেসিফিক কোনো টাইম দেওয়া হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে রেডি করে দিতে হবে এতগুলো শুনানি কেন্দ্র প্রত্যেকটা পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস? সেই বিষয়ে কি কোনো স্পেসিফিকেশন রয়েছে? দেখো, এক্ষেত্রে কিন্তু কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। অর্থাৎ কমিশনের যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যেই কিন্তু যাবতীয় কাজ হবে। অর্থাৎ এক্ষেত্রে নতুন করে কোনো সময় বেঁধে দেয়নি সুপ্রিম কোর্ট। যে বিষয়গুলি নিয়ে আবেদন জানানো হচ্ছিল, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে সাংসদ, সিটিং এমপি তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, নোবেল লরিয়েট তাকে শুনানিতে ডাকা হচ্ছে, যা কার্যত সম্পূর্ণভাবে বেনজির ঘটনা এবং এর প্রেক্ষিতে তিনি পদক্ষেপ করার জন্য আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কোনো রকম নতুন করে পদক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে অবজেকশন অথবা যে ডকুমেন্টস জমা পড়বে তা খতিয়ে দেখবে কমিশন এবং সেটা সম্পূর্ণভাবে কমিশনের এখতিয়ারভুক্ত যে তারা কোন তথ্যকে তারা এক্ষেত্রে সন্তোষজনক বলে মনে করবে। যেমন অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ আজকে ওঠে, কিন্তু তা নিয়ে কোনো ক্লিয়ার ডিরেকশন কিন্তু এক্ষেত্রে আসেনি যে সেটা গ্রহণ করা হবে কি হবে না। কিন্তু একটা বিষয় স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কমিশন যে সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমার মধ্যেই যাবতীয় কাজ হবে। শুধুমাত্র শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ল, শুধুমাত্র পরোক্ষে বিএলওরা এই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম রয়েছে তার নামের তালিকা সারা রাজ্য জুড়ে প্রকাশ হয়ে যাবে। এই কাজটা অত্যন্ত দ্রুত সম্পন্ন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। কপিল সিব্বল তিনি আরেকটি গুরুত্বপূর্ণ আবেদন তিনি করেন। তিনি বলেন যে